এই যে মাননীয় মন্ত্রী দেখুন, যে কোনো বিষয় হলে রাস্তায় একটা ট্রাফিক কি করলো সেটা হাইকোর্টে গিয়ে রিট করে, কিছু লয়ার আছে এটা রিট করে আর সরকারকে নির্দেশনা দেয়। আমার তো মনে হয় এমন দিন আসতেছে স্বামী স্ত্রীর সঙ্গে থাকবে কিনা সেটাও রিট হবে এবং সেটারও নির্দেশনা আসবে। এই যে ডাক্তারদের 20 কোটি টাকা খাওয়ার বিল, সেখানে একটা কলার দাম 1000 টাকা, একটা কলার দাম 2000 টাকা, একটা ডিমের দাম 1000 টাকা এবং একটা ব্রেডের এক স্লাইসের দাম 3000 টাকা, 2 স্লাইস 6000 টাকা। আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে বিচার হতে হবে ন্যায় এবং সত্য ভিত্তির উপর। পৃথিবীতে যে বিচার ব্যবস্থা, একজন বাদী কতিপয় সাক্ষী সাজিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করা যায়, কিন্তু আল্লাহর বিচারে কিন্তু সে নিরপরাধ। এইটি আমাদের সদিচ্ছা থাকতে হবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে যে আমি বিচার বিভাগকে স্বাধীন করব কিনা। মাননীয় স্পিকার, আজকে নিঃসন্দেহে বলতে হয় যে বিচার বিভাগ স্বাধীন নয়। বিচার বিভাগ এখনও নির্বাহী বিভাগের অধীনে। অধস্তন বিচার বিভাগ, উচ্চ আদালতগুলিও আজকে সরকারের অঙ্গুলি নির্দেশে বিভিন্ন বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেটি আমাদের সত্যিকার অর্থে ন্যায় এবং সঠিক বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্তরায়। দেশের আজকে প্রায় 50 বছর আমরা স্বাধীনতার পর অর্জন করতে যাচ্ছি, কিন্তু এখনও কিন্তু আমরা দেশকে স্বাধীন বিচার ব্যবস্থার জায়গায় নিয়ে যেতে পারিনি। আজকে বলতে দ্বিধা নাই মাননীয় স্পিকার, যারা বাংলাদেশে চিহ্নিত মাদক সম্রাট, যারা বাংলাদেশে চিহ্নিত মানব পাচারকারী, যারা চিহ্নিত বাংলাদেশের সরকারি সম্পদ আত্মসাৎকারী লুটেরা, তারা আজকে বিচারের আওতার বাইরে। যদি তারা সরকারি দল সমর্থিত হয় তাহলে তো কোনো কথাই নাই মাননীয় স্পিকার। যে কারণে আজকে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যে অর্থ দাবি করেছেন, আমরা যদিও ছাঁটাই প্রস্তাব করেছি, এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, সত্যিকার অর্থে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি আরও অর্থ প্রয়োজন হয়, সেই অর্থ আপনি দাবি করলে আমরা সংসদ থেকে অবশ্যই সমর্থন দিয়ে পাশ করব। কিন্তু আজকে বিচার ব্যবস্থার যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে আজকে মিথ্যা মামলায় হাজার হাজার নেতা কর্মীরা আজকে রাস্তায় ঘুরছে। আজকে আমরা বুকের অন্তর থেকে বলতে পারবো যে আজকে যে সমস্ত পুলিশবাদী, পুলিশ সাক্ষী হয়ে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মী আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে, আদালতে ঘুরছে, সুপ্রিম কোর্ট থেকে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। 1 মিনিট। জি, এই অবস্থা থেকে আমাদের মুক্তির একটি মাত্র উপায়, একটি মাত্র পথ, বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে। আমি মাননীয় আইনমন্ত্রী, আমি আপনাকে অভিযোগ করার জন্য বলছি না, এই সময়ে, আপনাদের এই সময়ে অনেক বিচারককে, অধস্তন বিচারকদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে 3 ঘন্টার মধ্যে, 6 ঘন্টার মধ্যে। নিশ্চয়ই আর কতগুলো এইগুলো সময় লাগবে। আপনাদের সরকারি দলের কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে যখন রায় দেওয়া হচ্ছিল, এটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। সেই নজিরবিহীন ঘটনা পত্রপত্রিকায় ঢালাওভাবে এসছে। আমি মনে করি যে বিচার ব্যবস্থাকে স্বাধীন এবং বিচার ব্যবস্থাকে আমাদের যে স্বাধীনতার পূর্বে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পাকিস্তান আমলে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা পূরণ করার জন্য আমরা আইন প্রণয়ন করব এবং সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। পাকিস্তান আমলে স্বাধীনতার উত্তর, মাননীয় স্পিকার, পাকিস্তান আমলে বলেছি, স্বাধীনতার পূর্বে। স্পিকার, এই করোনাকালে এসে আমরা আগ থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বলছিলাম বিভিন্ন সময় কথা। মাননীয় স্পিকার, এই 37 লক্ষ টাকার পর্দা, এগুলো আমরা অনেক আগ থেকেই কথা বলছিলাম। সর্বশেষ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদে বক্তব্য রেখেছেন, এই যে ডাক্তারদের 20 কোটি টাকা খাওয়ার বিল, সেখানে একটা কলার দাম 1000 টাকা, একটা কলার দাম 2000 টাকা, একটা ডিমের দাম 1000 টাকা এবং একটা ব্রেডের এক স্লাইসের দাম 3000 টাকা, 2 স্লাইস 6000 টাকা। এই অবস্থা এই করোনাকালেও মাননীয় স্পিকার। তো আমরা কয়েকদিন আগে দেখেছি যে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকে পিপিএ এবং কিট কেনার দুর্নীতির কারণে গ্রেফতার করা হয়েছে জিম্বাবুয়েতে। মাননীয় স্পিকার, আমাদের এই রুগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুরবস্থা এই করোনাকালে এসে, এখন মানুষ বলে যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের টিভিতে একটা কার্টুন দেখায় মাননীয় স্পিকার বাচ্চাদের জন্য, মিনা কার্টুন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে, কারণ ওই মিনা কার্টুনে একটা টিয়া পাখি থাকে, ওই টিয়া পাখির নাম হচ্ছে মিঠু। এই মিঠু ঘুরে ঘুরে বেড়ায় আর এই মিনা কার্টুন চলতে থাকে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে, এই টিয়া পাখি দ্বারা চলতেছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি মাননীয় স্পিকার, এই স্বাস্থ্য অবস্থার খুব খারাপ অবস্থা। মাননীয় স্পিকার, আমি মফস্বলের মানুষ, সুনামগঞ্জে থাকি,
এখানে সংসদ আর নিয়ম ভবনের সংসদ থাকলে আগে নাহলে গ্রামে থাকি, এলাকায় থাকি। আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কোনো বিরোধ নাই মাননীয় স্পিকার। আমার ওনার সাথে তেমন সম্পর্কও নাই, খারাপ সম্পর্কও নাই। আমি গ্রামে ঘুরি, বাজারে যাই, গ্রামে এলাকায় মানুষের সাথে কথা বলি। আমাকে মানুষ মাননীয় স্পিকার একটা কথা বলেছে যে এটা বলার জন্য মাননীয় স্পিকার যে যদি সংসদের সুযোগ পাই, আমি এই কথাটা মানুষের মিনিট, কথাটা জি। একটা মিনিট মাননীয় স্পিকার, একটা মিনিট মাননীয় স্পিকার। বলুন। মানুষ আমাকে বলে যে আপনি এই যে স্বাস্থ্য অবস্থা, আমাদের আইসিইউ নাই, আমাদের করোনা রোগীর চিকিৎসা নাই, জেলা সদরে আইসিইউ নাই, আইসিইউ বেড নাই, হাইফ্লো অক্সিজেন নাই, আপনারা এটা সংসদে একটু বলেন। আর এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অবস্থা, আপনার যদি সুযোগ থাকে, এই গ্রামের বাজারের লোকজন বলে মাননীয় স্পিকার, এরা গ্রামে বসেও সব খবর রাখে। তারা আমাকে বলছে যে সংসদে অন্তত বলার জন্যে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে বলার জন্যে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ওনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য। এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীকে মানুষের কথাটা নিবেদন করলাম মাননীয় স্পিকার। যে উনি টাকা চাইতে কম চেয়েছেন কেন, ওনাকে এটা মনে করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রায় 40 লক্ষের মতো, 40 থেকে 50 লক্ষের মতো মামলা জট, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, মাননীয় মন্ত্রী আপনি জানেন। তা আমার মনে হয় এই মামলাগুলি যাতে দূর করা যায়, তাড়াতাড়ি করা যায়, প্রয়োজনীয় সংখ্যক বিচারক আপনি নিয়োগ করেন। আমরা তো টাকা দিতে কোনো আপত্তি নেই, আমরা দিতে চাই, আপনি নেন। আপনার কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনি সাক্ষ্য আইনটা অ্যামেন্ডমেন্ট করেন। ওই আসামিকে গাজীপুর থেকে, ক্যারিগঞ্জ থেকে কোর্টে না এসে তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাক্ষী নেন, তাহলে মামলা আরও সহজ হবে। এবং ডিজিটাইজ করার জন্য কি প্রয়োজন সেগুলো আপনি করেন, সালিসের ব্যবস্থাটা আরও জোরদার করেন। আমরা আপনাকে সহায়তা করতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে বাংলাদেশের সংবিধান, মূল সংবিধান 1972 সালের সংবিধান, সেই সংবিধানের 97 গোয়েতে আছে যে রাষ্ট্র উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সবাই বলি মূল সংবিধানের কথা, আজকে 50 বছরের মাননীয় স্পিকার সেই 97 গড় নির্দেশনা মূল আইনের আমরা পালন করি নাই। আমরা এখনও রাজনৈতিকভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা জাস্টিস নিয়োগ করি। মানে স্পিকার, আমি গত নবম পার্লামেন্টে আমি একটা বিল জমা দিয়েছিলাম, আমাকে মাননীয় স্পিকার 2 মিনিট সময় দেন। নবম পার্লামেন্টে আমি সুপিরিয়র জুডিশিয়াল কমিশন নামে হাইকোর্টে যাতে বিচারক নিয়োগ করা যায় নিরপেক্ষভাবে, তার একটা বিল জমা দিয়েছিলাম এবং সেইটা বাছাই কমিটি গিয়ে সুপারিশ এসেছিল, কিন্তু পার্লামেন্ট বা সরকার কোনো ব্যবস্থা নেন নাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমি এই বর্তমান যে পার্লামেন্টের প্রথম অধিবেশনে আমি সেই বিলটা আবারও সুপিরিয়র জুডিশিয়াল কমিশনের বিলটা আবার জমা দিয়েছি, আপনার কার্যালয়ে জমা আছে। এখন পর্যন্ত এটার বিষয়ে আমি জানি না। আমি মাননীয় মন্ত্রীকে বলবো, ন্যায় বিচারের জন্য আপনাদের যা বিচার নেওয়ার আবার নেন, নিয়ে ভবিষ্যতে যাতে কেউ রাজনৈতিকভাবে অযোগ্য লয়ারকে নিয়োগ দিতে না পারে বিচারক হিসাবে, তার ব্যবস্থাটা করুন। এই 97 গড় আইনটা অনুযায়ী একটা এই বিচারপতি নিয়োগের একটা ব্যবস্থা করুন। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, এই পার্লামেন্টে আমরা একটা অ্যামেন্ডমেন্ট করেছিলাম, 60th অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টটা বাতিল করা হয়েছিল। তারপরে আমরা আপিল করলাম কিনা, আপিল করলে আপিলের কী অবস্থা আমরা জানি না। সেই বিষয়টা সম্পর্কে মাননীয় মন্ত্রী আপনি ব্যবস্থা নেন, কারণ আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, আপনার যোগ্যতার উপর আস্থা আছে। আপনাকে আমি পার্সোনালি চিনি এবং আপনি একজন ইফেক্টিভ মানুষ। আমার মনে হয় আপনি এই সংবিধানের যে নির্দেশনা, সেই নির্দেশনা আপনি এটা ব্যবস্থা করবেন। আর আধুনিক প্রযুক্তি নির্ভর বর্তমান চিকিৎসা যে ব্যবস্থা সারা বিশ্বে এবং বাংলাদেশেও, এইখানে আপনার টেকনোলজিস্টদের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা রয়েছে। তার কারণ এরাই আধুনিক প্রযুক্তি সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করে সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারদের কাছে আপনার পাঠায়। সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে, পোর্টেবল এক্স রে, টাইফয়েড, ম্যালেরিয়া, কিডনি, লিভার, ডায়াবেটিস, ইলেকট্রোলাইট, ডেঙ্গু, করোনা সহ সকল পরীক্ষায় করেন মেডিকেল টেকনোলজিস্টরা। কিন্তু আসলে আমি স্বাস্থ্যমন্ত্রীকে আমি অভিযোগ করে বলছেন, এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় দুর্বলতা যে আমাদের সরকারি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে হসপিটালগুলোতে অবকাঠামো আছে, কিন্তু টেকনোলজিস্টদের সংখ্যা এত সীমিত, 12টার পরে আপনার সাধারণ গরিব মানুষ যদি চিকিৎসার জন্য যায় সেখানে পরীক্ষার কোনো সুযোগ থাকে না। সুতরাং
এইখানে টেকনোলজিদের সংখ্যা, ডাক্তারদের অনুপাতে অবশ্যই বৃদ্ধি করতে হবে। 24 ঘন্টা যদি আপনার টেকনোলজিস্টরা গরিব মানুষের পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে এই ব্যবস্থাগুলো করতে পারে, এতে সরকারের আয়, যেমন স্বাস্থ্যমন্ত্রক আয় অনেক বৃদ্ধি পাবে এবং কম পয়সায় আপনার গরিব সাধারণ মানুষরা চিকিৎসা পাবে। আজকে তো এটা কোনো অস্বীকার করার পথ নয় মানুষ স্পিকার। আমি গতদিনও বলেছি যে আজকে আমাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা ভারত নির্ভর হয়ে গেছে। সম্পূর্ণ চিকিৎসা, গত 10 বছরে 1 কোটির উপর মানুষ শুধু ভারতে চিকিৎসার জন্য গিয়েছে। আজকে এই দুঃসময়ে আমরা এই কথাগুলো বলছি কি কারণে? যে এই চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই চিকিৎসা ব্যবস্থায় যে জনবলের যে সংকট রয়েছে, এই সংকটগুলোকে আমাদের ঠিক করতে হবে। এটি হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড়। জি, 1 মিনিট শেষ করবেন। করোনায় মানুষ আমাদের মারা যাবে, সারা পৃথিবীতে মারা যাচ্ছে, কিন্তু আমরা করোনায় আক্রান্ত রোগীদের জন্য কতটুকু চিকিৎসা ব্যবস্থা করতে পারছি, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে এত সমালোচনা হচ্ছে এই কারণেই যে আজকে আমরা এই 6 মাস হয়ে গেল, সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে আজকে করোনার সংক্রমণের হার সবচাইতে বেশি, শীর্ষে বাংলাদেশ। মাত্র 15,000 17,000 আপনার করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে, সেখানে 23% আপনার পজিটিভ আসছে। এবং সেই ফলাফল পাচ্ছি কখন? আমরা 10 দিন 15 দিন পর। আজকে প্রতিদিন সকালবেলায় দুঃসংবাদ শুনি। আজকেও সকালবেলা যখন শুনলাম চাঁপাইনবাবগঞ্জে আমার উপজেলা অফিসের কয়েকজন কর্মকর্তা আপনার আক্রান্ত হয়ে গেছে। এর ফলশ্রুতিতে হচ্ছে কি যে আজকে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। আমরা যদি যথাসময়ে আমরা এই পরীক্ষার ফলাফলগুলো পেতাম, তাহলে আমাদের এই আক্রমণ হার থেকে আমরা রক্ষা পেতাম। মাননীয় স্পিকার, আমি আপনাকে আন্তরিকভাবে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর যে সমন্বয়হীনতা, সবাই আমরা বলছি, এটিকে আপনি দ্রুত সংস্কার করেন।